বাবা, আজকে তুমি না গরম গরম ফুচকা বানিয়ে রেখো। আজ সন্ধেবেলা সৌমিও আসবে তোমার হাতে ফুচকা খেতে। হ্যাঁ হ্যাঁ মা, আজকে বিকেলবেলা কলেজ থেকে ফেরার পথে তোমরা আমার ঠেলাতে এসো, আমি তোমাদের গরম গরম ফুচকা বানিয়ে খাওয়াবো। ঠিক আছে মা? আমার প্রিয় বাবা। এরপরে রিনা খুশি মনে বাসে করে কলেজে চলে গেল। কলেজে যখন সৌমিকে এই কথা বলল, ও খুব খুশি হলো। হ্যাঁ রে, হরি কাকার হাতের গরম গরম ফুচকা আমার খুব প্রিয়। গরম গরম ফুচকা সে তো আমিও খাবো, আমার প্রিয় খাবার। আমিও যাব তোদের সাথে। ঠিক আছে, তাহলে তোরা দুজনই যাবি। সন্ধেবেলায় রিনা তার দুই বান্ধবীকে নিয়ে বাবার ঠেলাতে চলে আসে। হরি বাজারের মধ্যে গরম গরম ফুচকা বিক্রি করত। এরকম ফুচকা শহরের আর কেউ বিক্রি করতো না। সেই জন্য আলাদা নাম জেনে সবাই ওর ঠেলাতে ফুচকা খেতে আসতো। ধীরে ধীরে রিনাও বাবার কাছ থেকে গরম গরম ফুচকা বানানো শিখে যায়। এইভাবেই সময় কাটতে থাকে। কলেজ শেষ করে দুই ধনী বান্ধবী হায়ার স্টাডিজের জন্য ব্যাঙ্গালোরে চলে যায়। আর এদিকে রিনার বাবার শরীর ভালো থাকে না, আর তাই এখন রিনাই নিজের বাবার কাজটা সামলাতো। সে সারাদিন এদিক ওদিকে ঠেলা নিয়ে ফুচকা বিক্রি করতে থাকত, আর গরম গরম ফুচকা বানিয়ে তার ঠেলায় আসা গ্রাহকদের খেতে দিত। আসুন আসুন, গরম গরম ফুচকা খান, একবার খেলে বারে বারে চাইবেন। আসুন আসুন, তাড়াতাড়ি আসুন আর খেয়ে যান গরম গরম ফুচকা। এইভাবেই কিছু বছর কেটে গেলে নিধি আর সৌমির দুই আপন ভাইয়ের সাথে বিয়ে হয়ে যায়। ওদের স্বামীরা ধনী হওয়ার সাথে ওদেরও খুব খেয়াল রাখত। এদিকে রিনার নিজের দুই বান্ধবীর কথা মাঝে মধ্যেই মনে পড়তো, কিন্তু ওদের ফোন নাম্বার রিনার কাছে ছিল না, তাই সে কন্ট্যাক্টও করতে পারত না। কিছুদিন পরে রিনাও তার বাবার চিকিৎসার জন্য দিল্লিতে চলে আসে, আর একটা বস্তিতে থেকে মা বাবার খেয়াল রাখার সাথে সাথে ফুচকা বিক্রির কাজটাও করে যেতে লাগলো। এদিকে নিধি আর সৌমির হাজবেন্ডদের পোস্টিংও দিল্লিতে হয়ে যায়। তারপরে একদিন, সৌমি চলো, আজ তোমাদের সবাইকে আমি ফুচকা খাবো। তোমরা তো জানোই যে দিল্লি তার খাবারের জন্যই বিখ্যাত। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো ভালোই হবে, সবাই যাব। তারপরে ওরা সবাই সুখিরামের ফুচকা খেতে খান মার্কেটে যায়। আর সুখিরামের ফুচকা খেয়ে সৌমি বলে, দেখ, এখানকার ফুচকা আমার একদম ভালো লাগেনি। আরে সৌমি, আরো কটা খেয়ে দেখো না। হ্যাঁ, সৌমি ঠিকই বলছে, এই ফুচকায় ওই স্বাদ নেই, আমরা আর খাবো না। ফুচকা তো আমাদের হরি কাকা আর বান্ধবী রিনা বানাতো, জানি না এখন ওরা কোথায় আছে। কি জানি তোমরা কি সব বলছো, খেতে তো ভালোই, আমি আর এক প্লেট খাবো। এইভাবেই কিছুদিন কেটে গেলে একদিন, জানি না রে নিধি, রিনা কোথায় আছে, কেমন আছে। কলেজের পর তো ওর সাথে আর দেখাই হলো না। হ্যাঁ রে, আমারও ওর কথা খুব মনে পড়ে। একবার যখন কানপুরে কাজিনের বিয়েতে গেছিলাম, তখন ওর বাড়িতে গেছিলাম, কিন্তু বাড়িতে তালা দেওয়া ছিল। ইস, যদি একবার ওর সাথে দেখা হতো না। এর কিছুদিন পর অঙ্কিত সৌমিকে বলল, সৌমি, কাল আমাদের অফিসের এক ক্লায়েন্টের বিয়ে আছে, তোমাদের সবাইকেও যেতে হবে। হ্যাঁ, তোমরা সবাই তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আর মা আর প্রীতিও আমাদের সাথে যাবে, ও বারবার করে বলেছে। ঠিক আছে, আমরা সবাই রেডি থাকবো। আর নিধি, তুই ওই বিউটিশিয়ানকে ফোন কর তো, এক্ষুনি কর। ঠিক আছে, আমি আজকেই ফোন করে দিচ্ছি। পরের দিন সবাই বিয়ের জন্য রেডি হয়ে চলে যায়। ওইটা অনেক বড় পার্টি ছিল, আর ওখানে খাবারের নানা রকম স্টল ছিল। ওরা দাঁড়িয়েছিল, তখনই ওদের ননদ প্রীতি এলো। নিধি বৌদি, সৌমি বৌদি, তোমরা এখানকার ফুচকাটা একবার খেয়ে দেখো। সত্যি বলছি, জীবনে এরকম ফুচকা খাওনি। আরে না প্রীতি, আমরা খাবো না। ও ঠিকই বলছে বৌমা, তুমি একবার এখানকার ফুচকা খেয়ে দেখো, তোমার বান্ধবীর ওই ফুচকার কথা ভুলে যাবে, যার প্রশংসা তোমরা সারাদিন করতে থাকো। এরপর নিধি আর সৌমি ওই ফুচকাওয়ালার কাছে গিয়ে গরম গরম ফুচকা খায়, আর খেয়ে বলে, আরে এই গরম গরম ফুচকার স্বাদ ঠিক রিনা আর তার বাবার হাতের মতো না। ও ভাই, এই ফুচকা কে বানিয়েছে? ম্যাডাম, এটা তো ভিতরে একজন মহিলা বানাচ্ছে, আর আমরা বাইরে দিচ্ছি। আরে এটা তো সেই ফুচকা, তাড়াতাড়ি চল সৌমি। ওরা তাড়াতাড়ি ভেতরে গিয়ে দেখে যে রিনা গরম গরম ফুচকা ভাজছে। ওদেরকে দেখে রিনা খুব খুশি হয়। সৌমি, নিধি, তোরা এখানে? তোদের বিয়ে হয়ে গেছে, কি সুন্দর লাগছে রে। এসব বাদ দে, আগে আয়, তোকে জড়িয়ে ধরি। এদিকে আয়। কি রে রিনা, তোর এই অবস্থা কেন? এত পড়াশুনো করেও তুই এইসব কাজ করছিস, বিয়েতে ফুচকা বানাচ্ছিস? কি আর বলবো তোদেরকে, আমি নিজেই জানি না এই গরিবের ভাগ্যে ভগবান আর কি কি দুঃখ রেখেছে। কলেজ শেষ হওয়ার পর বাবার হঠাৎ শরীর খারাপ হয়ে যায়,
আর তখন থেকেই আমি ফুচকা বিক্রি করে সংসার চালাচ্ছি। বাবার ট্রিটমেন্টের জন্য বাবাকে দিল্লিতে নিয়ে আসি, কিন্তু এখানেই ওনার মৃত্যু হয়। নিজেকে সামলান, উনি আর কোনোদিনও ফিরবেন না। আসলে ওনার ফুসফুসে ক্যান্সার হয়েছিল। সামলান নিজেকে। এরপর নিজেকে সামলে রিনা নিজের বাবার দাহকার্য সম্পন্ন করলো। আর বাবা মারা যাওয়ার শোকে মাও অসুস্থ হয়ে বিছানা নিয়ে নেয়। তারপর একদিন, মারে, আমি ছাড়া তোর আর এই পৃথিবীতে কেউই নেই, তাই একবার তোর বিয়েটা দিতে পারলে আমি নিশ্চিন্ত হয়ে মরতে পারতাম। না মা, আমি বড় থেকে বড় হাসপাতালে তোমার ট্রিটমেন্ট করাবো। এরপর রিনা দিনরাত পরিশ্রম করে তার সমস্ত জমানো টাকা দিয়ে মায়ের ট্রিটমেন্ট করালো। সাথে কিছু টাকা ধার নিল, কিন্তু সেটাও শেষ হয়ে গেল। তা সত্ত্বেও ও নিজের মাকে বাঁচাতে পারল না। তুমি আমাকে ছেড়ে চলে গেলে মা, আমি এখন কার ভরসায় বাঁচব? এখন আমি বাড়িতে খেটে খুটে ফিরলে কে আমার মাথায় ভালোবেসে হাত বোলাবে মা? আর ওই দিন থেকেই আমি দিল্লির পথে পথে গরম ফুচকা বিক্রি করতে থাকি আর বিয়ের অর্ডারগুলো নিতে থাকি। এই হলো আমার কাহিনী। রিনা, তুই আর কাঁদিস না। আজ থেকে তুই আর একা নোস, তোর সাথে তোর এই 2 বান্ধবী আছে, বুঝলি বোন? চল প্রথমে আমাদের শ্বশুরবাড়ির লোকেদের সাথে আলাপ করাই। ওরা দুজনে রিনাকে শ্বশুরবাড়ির লোকেদের সাথে আলাপ করায় আর সব কথা খুলে বলে। এরপর ওরা রিনাকে ওদের বাড়িতেই থাকতে একটা ঘর দেয়, আর তার সাথে গরম ফুচকা বিক্রি করার জন্য একটা বড় দোকানও করে দেয়। আর এতে ওর এত ভালো ব্যবসা হয় যে কিছুদিনের মধ্যে ও নিজের একটা রেস্টুরেন্ট খুলে নেয়। আর এর কিছুদিন পরে অঙ্কিতের এক বন্ধুর রিনাকে পছন্দ হয়ে যায় আর ওরা বিয়ে করে নেয়, আর সুখে ওরা জীবন কাটাতে থাকে। পল্টু একজন চোর ছিল। সে স্টেশনে দাঁড়িয়ে থাকতো, আর যখনই ট্রেন চলতে শুরু করত তখনই যারা জানলার ধারে বসে ফোন চালাতো তাদের ফোন চুরি করে নিয়ে ও পালাতো। ট্রেন তখন চলতে থাকতো বলে কেউ ট্রেন থেকে নেমে ওকে ধরারও সাহস করত না। আরে বাহ, আজকে যে আইফোন পেয়ে গেলাম, এটা বেচলে 20,000 তো পাবোই। মোবাইল নিয়ে পল্টু চোর বাজারে পৌঁছে যায় আর সেখানে মোবাইলটা বিক্রি করার চেষ্টা করে। কিরে ভাই পল্টু, আজকে যে খুব বড় হাত মারলি মনে হচ্ছে, কিন্তু ভাই এই ফোন আমি কিনতে পারবো না, এর সিকিউরিটি না খুব টাইট, তুই নিয়ে যা। এই গজাদা, তুমিও না সত্যি একটা চিজ মাইরি। আমি চোর হয়ে চুরি করতে পারি, আর তুমি দোকানদার হয়ে কিনতে পারো না? হ্যাঁ, এই তোমাদের কি শুনি বলো তো, সারা দিন দোকানে বসে থাকো, আরে সালা রিস্ক তো আমাদের। তাই চুপচাপ ফোনটা নিয়ে নাও, টাকাটা দিয়ে দাও, নইলে কিন্তু। তখনই পল্টুর কাঁধে কেউ হাত রাখলো। সে ঘুরে দেখলো যে একটা লম্বা চওড়া লোক দাঁড়িয়ে আছে। এই যে ভাই, ফোনটা আমায় দাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই নিন ফোন, আমি তো কাউকে না কাউকে বেচেই দিতাম। দিন 5,000 টাকা দিন। হ্যাঁ হ্যাঁ, তুমি হাতটা বাড়াও, আমি দিচ্ছি। পল্টু কিছুই বুঝতে পারল না। যখনই সে নিজের হাত বাড়ালো, ওই ভদ্রলোক ওর হাতে হাত করা পুড়িয়ে দিল। এর মধ্যেই অনেক পুলিশের গাড়ি ওখানে চলে আসে। আরে এ কি হলো আমার সাথে? এ যে চিটিং। আচ্ছা বাবা, এবার তোমার চিটিং মনে হচ্ছে। আর তুমি যে লোকেদের পকেট মারো, ওদের কষ্টের টাকা সব চুরি করে নিয়ে যাও। শোনো বাবা, এবার তুমি ভুল লোকের সাথে পাঙ্গা নিলে। আমি এই এলাকার নতুন এসিপি, বুঝলি? এইভাবেই পুলিশ পল্টুকে জেলে পুরে দেয়। জেলে পল্টু কখনো গান করত, কখনো কবিতা পাঠ করত। ওর ব্যবহার দেখে সবাই খুব খুশি হয়ে যায়, আর 6 মাসের মধ্যেই ওকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়। শোন পল্টু, তোর ভালো ব্যবহারের জন্য তোকে ছেড়ে দিলাম, কিন্তু আমার নজর সবসময় তোর উপর থাকবে। তাই চুরি করে ছেড়ে দে আর কাজ কর। কিন্তু সাহেব, আমি যে পড়াশুনো করিনি, আমায় কে কাজ দেবে? তোকে অন্যের কাছে কাজ করতে কে বলেছে? বার্গার, পিৎজা, ফুচকা এগুলো বেচ। যাই হোক, পল্টু জেল থেকে ছাড়া পেয়ে তার কুড়ে ঘরে এসে ভাবতে লাগলো, এসিপি স্যার ঠিকই বললেন, কতদিন বাড়ি চুরি টুরি করব, আর চুরি করলেই তো ধরা পড়ি। তাই ভাবছি এবার থেকে স্টেশনেই কিছু একটা করতে হবে, কারণ ওটাই আমার জায়গা। তাই এখন থেকে ভাবছি স্টেশনেই চা বা ফুচকা বিক্রি করতে হবে। চা তো অনেকেই বিক্রি করে, আমি ফুচকাটাই বেচব। এর পরের দিনে পল্টু মাথায় করে ফুচকা নিয়ে স্টেশনে চলে গেল বিক্রি করতে। এরপর ট্রেন এলেই পল্টু ফুচকার ঝুড়ি নিয়ে ট্রেনের ভিতরে উঠে পড়ল। এই ফুচকা লালো, ফুচকা দেখলে আবার ফুচকার জল বেরিয়ে আসবে আপনার মুখের জল, গ্যারান্টি দিচ্ছি 100%। আরে ও ভাইয়া,
ফুচকা কত করে? 4টে 10 টাকা। তা তোমার ফুচকার মোটরগুলো কি সোনা দিয়ে বানানো? আরে ও টুপি কাকু, আপনার মাথায় টুপি মগজেও কি টুপি নাকি? সোনার মোটর দিলে আমি 10 টাকা করে বেচতাম, 10 লাখ করে বেচতাম। খেতে হলে খান, নইলে মাথায় টুপি দিয়ে বসে থাকুন। না না, থাক থাক, আমি খাবো না। কিন্তু ফুচকা তো মেয়েদের আর মহিলাদের খুবই প্রিয়। আরে আপনি যে এত বলছেন, ট্রেনের মধ্যে কি ফুচকা পাওয়া যায়? দাদা যে বিক্রি করছেন এটাই অনেক। দিন দিন দাদা, আমাদের দিন তো। সারাদিন ফুচকা বিক্রি করে ও 300-400 টাকা রোজগার করে নিয়েছিল। আর বাড়ি ফিরে সে একে তো ক্লান্ত ছিল, তার উপর খুশিও ছিল না। দেখ, ভেবেছিলাম চুরি না করে ফুচকা বেচলে লাভ বেশি হবে, কিন্তু এখন তো দেখছি 1 প্লেট বেচলে মাত্র 3 টাকা পাই। এর থেকে আমার চুরিই ভালো ছিল, 1 হাত মারলেই 3-4 হাজার পকেটে। এবার মনে হচ্ছে ফুচকার আড়ালেই কিছু একটা ভাবতে হবে। এরপর পল্টু একটা বুদ্ধি ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। সকালে উঠেই সে ফুচকা ঝুড়িটা তৈরি করলো আর ট্রেনে বিক্রি করতে উঠে পড়লো। এই ফুচকা ফুচকা 10 কা 20, 10 কা 20, 10 টাকা পেয়ে যাবেন 20টা ফুচকা। ফুচকা খাবে, ফুচকা ফুচকা লাবে। 10 টাকার 20টা ফুচকা শুনে সব যাত্রীরা অবাক হয়ে গেল। তা ভাই, এত সস্তায় যে দিচ্ছ তুমি, আবার 20 দিন পুরনো ঠুরনো দিয়ে দিচ্ছ না তো? ওই ভদ্রলোকের কথা শুনে পল্টুর খুব রাগ হলো আর পল্টু বলল, মাইরি তোমাদের না, সব জায়গায় শুধু সমস্যার সমস্যা। এই যদি আমার ফুচকাতে এতটুকু বাজে কিছু থাকে না, আমার বউ আমি তোমাকে দান করে দিয়ে দেবো। আর যদি আমার ফুচকা ভালো হয়, তবে তোমার বউ আমাকে দান করে দিতে হবে। কি রাজি তো? না না ভাই, একই কথা। কেন বে? তোর যদি এতটাই কনফিডেন্স থাকে যে আমার ফুচকা বাজে, তো ভয় কেন পাচ্ছিস? আরে দাদা, ছাড়ো তোর কথা। পুরুষ জাত মানেই সবসময় সন্দেহ করে। তুমি এত সস্তায় ফুচকা দিচ্ছ, এটাই তো অনেক। আজকের পর থেকে আমি ফুচকা খাওয়ার জন্য রোজ এই ট্রেনেই যাতায়াত করতে থাকবো। তাতে দাও তো। এরপর পল্টু সবাইকে ফুচকা খাওয়াতে লাগলো। আর এত সস্তায় ফুচকা দিচ্ছে বলে পুরুষ আর মহিলারা ভিড় করে এলো। আর এই ভিড়ের সুযোগ নিয়ে পল্টু অনেকগুলো পার্স চুরি করে নেয়। রাত্রিবেলা ও যখন বাড়িতে আসে এবং ব্যাগ খোলে, তার মধ্যে অনেক পার্স ছিল। এই না হলে কাজ। এইভাবে ওর কাছে 30,000 টাকা জমা হয়ে গেল। এই সাংঘাতিক ব্যাপার তো, প্ল্যানটা তো দারুণ কাজে দিয়েছে। এইভাবে চলতে থাকলে না, আমি কদিনই লাখপতি হয়ে যাব। এখন থেকে এটাই পল্টুর কাজ ছিল, সস্তায় ফুচকার লোভ দেখিয়ে সবাইকে জড়ো করে তাদের পার্স চুরি করে নিত। এইভাবেই অনেক মাস কেটে গেল। একদিন রাত্রিবেলায় পল্টু যখন পার্স গুনছিল, তখন সে একটা খুব সুন্দর পার্স দেখতে পায়, যেটা শক্তপোক্তও ছিল। আরে বাহ, দারুণ শক্তপোক্ত পার্স তো, এটা আমিই রাখবো। পরের দিন সে আবার মাথায় ফুচকার ঝুড়ি নিয়ে ট্রেনে উঠে ফুচকা খাওয়াতে থাকে। আর অন্যদিকে এক ভদ্রলোক আরপিএফ এর কাছে গিয়ে কমপ্লেন জানালো। সাহেব, মনে হচ্ছে স্টেশনে কোনো পার্স চুরি করার গ্যাং এসেছে। কিন্তু এমনটা হলে তো আমরা জানতে পারতাম, কারণ গোটা স্টেশনটাই সিসিটিভিতে ঘেরা। তাই চোরেরা এলে নিশ্চয়ই ধরা পড়তো। আসলে আমার দামি পার্সটা চুরি হয়ে গেছে, তাই ভাবলাম হয়তোবা এখানেই হয়েছে। তখনই সেখানে পল্টু এসে গিয়ে ফুচকা বিক্রির জন্য হাঁকতে থাকে। এই তাড়াতাড়ি আসো, সবাই আসে, লুটে নাও। 10 টাকায় 20টা ফুচকা, 10 টাকায় 20টা। তখনই আরপিএফ অফিসারের নজর ওর উপর যায়। অনেক মাস ধরেই দেখছি আমি, ওই ফুচকার ছেলেটা এলেই না ওর আশেপাশে পুরো ভিড় জমে যায়। হ্যাঁ সাহেব, ও দারুণ বানাই, আপনি একবার খেয়ে দেখুন না। এরপর ওরা দুজনে গিয়ে পল্টুর কাছ থেকে ফুচকা খেলো, যেটা ওদের খুবই ভালো লাগলো। এই নে পল্টু, টাকাটা কেটে নে। স্যার 500 টাকার নোট। খুচরো নেই? আরে খুচরো থাকলে কি আর তোকে 500 টাকা দিতাম? ঠিক আছে স্যার, দিচ্ছি। এরপর পল্টু টাকা ভাঙিয়ে দেওয়ার জন্য তার পার্সটা বার করলো, যেটাতে ক্রোকোডাইলের ছবি ছিল, যেটি ভদ্রলোক দেখে ফেলে। ভাই বলছিলাম, এই ব্যাগটা কার? এটা আমার ব্যাগ, আর কার হবে? স্যার, এই আমার ব্যাগ, এই আমার সেই চুরি হওয়া ব্যাগ। আমি নিজে কুমিরের চামড়া দিয়ে ব্যাগ বানিয়েছি। এই মনে হচ্ছে সেই চোর। ও, তবে তুই ফুচকা বিক্রির বাহানায় চুরি করিস? চল আমার সাথে। এরপর আরপিএফ পল্টুকে থানায় নিয়ে গেলে থানায় ওই এসিপিটাই ছিল। স্যার, এই সে পকেটমার যে সবার পকেট মারছে। পল্টু, তোকে আমি এত করে বোঝালাম, তাও তুই শুধরালি না। আগের বার তো 6 মাসে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এবার আর রেহাই নেই। আর এইভাবেই পল্টু চোর ধরা পড়ে আর তার 20 বছরের জেল হয়। এই জন্যই আমাদের কখনো ভুল রাস্তায় যেতে নেই, কেননা কোনো না কোনো সময় ধরা পড়তেই হবে। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু।
আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।